হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা বিভিন্ন ক্লাসে পড়ছো, এছাড়া যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, তোমাদের প্রত্যেকের জন্যই আজকে নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা নিয়ে অনেকেরই অনেক সমস্যা থাকে। তো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি সম্পূর্ণ ক্লাসটি দেখো, তোমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকে কারোর কোনো কনফিউশন থাকবে না। সম্পূর্ণ কনফিউশন দূর করব একটি মাত্র ক্লাসের মাধ্যমে। যদি বিশ্বাস করে ক্লাসে দেখো, কাজে লাগবে, আর না দেখলে তো তোমরা জানো। তো দেখো, শুরু করছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিকটি। এই টপিকের প্রথম অংশ রয়েছে যে অ্যাকচুয়ালি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি, এখানে আমরা কি করব। এখানে করণীয় হলো এটাই যে কোন সাবজেক্টের ভিত্তিতে আমরা কোন ভার্বটা ইউজ করব, কোনো একটা সেন্টেন্সের মধ্যে কোন ধরনের ভার্ব ব্যবহৃত হবে, ওইটাই আমরা এখানে শিখব। তো এখানে আমি প্রত্যেকটা রুলস, প্রত্যেকটা টপিক ডিটেলসে আলোচনা করব উদাহরণ দিয়ে দিয়ে। তোমরা খাতা এবং কলম নিয়ে বসে যাও, প্রত্যেকটা পয়েন্ট তোমরা লিখে নেবে। তাহলে আশা করি এই পড়াশোনার লাইফে কোনোদিন তোমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে কোনো ভুল করবে না। তো দেখো, ফার্স্ট রুলস কি। ফার্স্ট বলা আছে নাম্বার 1 দিয়ে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে ভার্ব সিঙ্গুলার হবে। ফার্স্ট ধরে নাও, যে কোনো সেন্টেন্সের মধ্যে দেখবে সাবজেক্টটা সিঙ্গুলার কিনা। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। ফার্স্ট লাইন লিখে নাও। এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। ঠিক আছে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। তো এখানে কথা হলো, সাবজেক্ট সিঙ্গুলার তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তাহলে ভার্বও প্লুরাল হবে। কিন্তু নাম্বার 2 লেখা আছে, দেখো, সাবজেক্ট যদি ফার্স্ট, সেকেন্ড বা থার্ড পারসন হয় তবে সেই ভার্বও পার্সন অনুসারে হবে। অর্থাৎ ফার্স্ট পারসনের জন্য যেরকম ভার্ব হওয়া দরকার, সেকেন্ড পারসনের জন্য কেমন হওয়া দরকার, এবং থার্ড পারসনের জন্য কীরকম হওয়া দরকার, ওই অনুসারেই এখানে ভার্বগুলি বসবে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট আমরা কি শিখলাম, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট হলো, সাবজেক্ট ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন না থার্ড পারসন, তার উপর ভিত্তি করে ভার্বগুলি আমরা ইউজ করব। ক্লিয়ার হতটুকু? নেক্সট, এখন লিখো রুলস নাম্বার 1। দেখো, রুলস নাম্বার 1-এ কি বলা আছে, 2 or more সিঙ্গুলার সাবজেক্ট, দুইটা বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান্ড, এই হলো মেইন পয়েন্ট। দেখো, দুইটা বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, টেক এ প্লুরাল ভার্ব, তখন আমরা যে ভার্বটা ইউজ করব সেটা হবে প্লুরাল। ক্লিয়ার? তো একটা এক্সাম্পল দিলে আমরা এটা আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। ফার্স্ট দেখো, ফার্স্ট কী লিখলাম, রাধা অ্যান্ড মীরা ইজ কামিং। রাধা অ্যান্ড মীরা ইজ কামিং, এর অর্থ কি দেখো, এটা লেখা আছে রং। কেন এটা রং? ফার্স্ট তোমরা বের করো যে এখানে রং কোথায় আছে। রং আছে এটাই, দেখো, রাধা অ্যান্ড মীরা, রাধা সিঙ্গুলার পারসন, মীরা সিঙ্গুলার পারসন, কিন্তু তারা পরস্পর অ্যান্ড দিয়ে যুক্ত আছে। তাহলে আমরা ফার্স্ট রুলে কি পড়েছিলাম, যে দুটি বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত করা থাকে তখন ওইখানে ভার্ব সেটা সিঙ্গুলার না হয়ে প্লুরাল হবে। তাহলে আমাদের ভুল রয়েছে কোথায়? ভুল রয়েছে এই ইজের মধ্যে, কারণ ইজটা হলো সিঙ্গুলার
সাবজেক্ট থাকলে তখন আমরা ইউজ করি। তো এখানে ইজ না হয়ে কি হবে, এখানে হবে কি আর। ঠিক আছে, তো সঠিকটা কি হবে, সঠিকটা হবে রাধা অ্যান্ড মীরা আর কামিং। দিস ইজ কারেক্ট। বুঝতে পেরেছো? তো এই ক্ষেত্রে আরেকটা পয়েন্ট বলে রাখি তোমাদেরকে, আমি যে এখানে সিঙ্গুলার ভার্ব আর বসিয়েছি, এখানে ছিল কি ইজ ছিল, তা আর না বসিয়ে আমাদের সিঙ্গুলার ভার্ব তো আরও আছে না, ওইগুলি কেন বসালাম না? লক্ষ্য রাখতে হবে যে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা কোন টেন্সে অবস্থিত, পাস্ট টেন্স না ফিউচার টেন্স না প্রেজেন্ট টেন্স। তো রাধা অ্যান্ড মীরা ইজ দেখা মাত্রই বুঝতে পারলাম সে প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে, এবং কামিং আইএনজি যুক্ত রয়েছে, মানে কি সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে তিনটাই ভার্ব আছে, ইজ, এম, আর। ক্লিয়ার? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যেহেতু ইজ, এম, আর রয়েছে, ইজ তো আসে সিঙ্গুলার সময়, এম আসে আয়ের সাথে, তাহলে প্লুরালের ক্ষেত্রে কি আসবে, আর। নেক্সট এক্সাম্পল নাম্বার 2 দেখো কি বলেছে, শিমলা অ্যান্ড কাশুলি অ্যান্ড মাই হোম টাউন ইজ এ হিল স্টেশন। মানে হলো দেখো, এখানে বলেছে শিমলা, কাশুলি অ্যান্ড মাই হোম টাউন ইজ হিল স্টেশন, মানে হলো শিমলা, কাশুলি এবং আমার যে শহর, সেই আমার শহরটা হিল স্টেশনে অবস্থিত। ঠিক আছে, মানে কাছাকাছি। কিন্তু এখানে রং কি, রং হলো এটা দেখো, এখানে এই শিমলা, কাশুলি এবং মাই হোম টাউন যে তিনটা সিঙ্গুলার সাবজেক্ট আছে তারা এন দিয়ে যুক্ত করা আছে। তো এন দিয়ে যুক্ত করা থাকলে এই যে ভার্বটা রয়েছে এটা ইজ হবে না, এটা কি হবে, আর হবে। তাহলে কারেক্ট কি হবে, কারেক্ট হবে এটাই যে শিমলা, কাশুলি অ্যান্ড মাই হোম টাউন আর হিল স্টেশন। তো সঠিক হলো কি, শিমলা, কাশুলি অ্যান্ড মাই হোম টাউন আর হিল স্টেশন, এটা হবে কারেক্ট। ক্লিয়ার হয়েছে? তো ফার্স্ট কি শিখলে, যে যদি সিঙ্গুলার সাবজেক্ট হওয়া সত্ত্বেও তারা এন্ড দিয়ে যুক্ত থাকে তখন আমরা সিঙ্গুলার ভার্ব না বসিয়ে সেখানে প্লুরাল ভার্ব বসাবো। নেক্সট রুলস নাম্বার 2 দেখো, এই রুলস নাম্বার 2 আমরা কি শিখব, বলা আছে 2 or more singular subjects joined by and। দেখো, 2 বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দিয়ে যুক্ত করা থাকে, দেন কি বলেছে, ইউজড ফর দ্য সেম পারসন। এন্ড দিয়ে যুক্ত করা আছে কিন্তু একজনকে বোঝানো হয়েছে, মানে সেম পারসনকে বোঝানো হয়েছে, দেন টেক এ সিঙ্গুলার ভার্ব। ভালো করে বুঝবে প্রত্যেকটা সূত্র। প্রথম বলেছিলাম সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দিয়ে যুক্ত থাকে তখন ভার্ব হবে প্লুরাল। এখন বললাম কি, যে এন্ড দিয়ে যুক্ত করা আছে ঠিক আছে, কিন্তু এখানে এই সেন্টেন্সের মধ্যে যা বোঝানো হয়েছে এটা সেম পারসনকে বোঝানো হয়েছে, একই ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাহলে ওই ক্ষেত্রে এন্ড থাকা সত্ত্বেও এটা প্লুরাল ভার্ব না হয়ে হবে সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কেন হবে, একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। দেখো কি বললাম, ফার্স্ট এক্সাম্পলে, দ্য ডিজাইনার অ্যান্ড দ্য প্রডিউসার অফ দ্য প্রজেক্ট হ্যাভ কাম। লক্ষ্য করে দেখো, এখানে দ্য ডিজাইনার আর দ্য প্রডিউসার, যে ডিজাইনার উনি তো প্রডিউসার। তো এন্ড থাকা সত্ত্বেও এখানে একজনকে বোঝানো হয়েছে, এখানে হয়তো ডিজাইনার সিঙ্গুলার, পর এখানে প্রডিউসার এখানেও সিঙ্গুলার, তারা এন্ড দিয়ে যুক্ত আছে। তাহলে হওয়ার কথা ছিল কি, আর হওয়ার কথা ছিল, মানে এক কথা হলো আর কেন,
ভার্বটা হবে প্লুরাল ভার্ব, তাই তো? কিন্তু লক্ষ্য করে দেখো, ডিজাইনার আর প্রডিউসার এই দুটো ওয়ার্ড দিয়ে একজনকে ইন্ডিকেট করা হয়েছে। যেহেতু একজনকেই বোঝানো হয়েছে, তাই এই ক্ষেত্রে যে ভার্বটা হবে সেটা আর প্লুরাল ভার্ব হবে না। এই যে হ্যাভ দেওয়া আছে, হ্যাভ ইউজ করা হয় প্লুরাল কোনো সাবজেক্টের ক্ষেত্রে, কিন্তু যেহেতু এখানে একজনকে বোঝানো হয়েছে তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার, তাই এখানে হ্যাভ না হয়ে হবে কি হ্যাজ। বাকি সব সেম হবে। দ্য ডিজাইনার অ্যান্ড দ্য প্রডিউসার অফ দ্য প্রজেক্ট হ্যাজ কাম। এখানে একটা ভুল উঠেছে, CARME উঠেছে, এটা হবে কাম, COME। ক্লিয়ার? দিস ইজ কারেক্ট। নেক্সট আমরা নাম্বার 2 দেখি। দেখো 2 নম্বরও বলেছে মাই মাদার অ্যান্ড মাই ক্রিটিক আর হেয়ার। দেখো এখানে মাই মাদার মানে আমার মা, অ্যান্ড মাই ক্রিটিক, যে ক্রিটিক্স যে শব্দটা আছে এটার মানে কি? ক্রিটিক দিয়ে বোঝানো হয় পরামর্শদাতা বা সমালোচক, এরকম অর্থে এটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে মাই মাদার মানে আমার মা বা আমার যে পরামর্শদাতা যিনি আছেন উনি এখানেই আছেন। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, যিনি পরামর্শদাতা তিনি কে? তিনিই তো আমার মা। তাহলে এখানে আমার মাকেই আমি ক্রিটিক দিয়ে আবার বুঝিয়েছি। তাই দুটো সিঙ্গুলার সাবজেক্ট হওয়া সত্ত্বেও যেহেতু অর্থ একজনকে বোঝানো হয়েছে, তাহলে এই ক্ষেত্রে ভার্ব প্লুরাল না হয়ে এই ভার্বটা হয়ে যাবে কি সিঙ্গুলার। তাহলে এখানে আর এর মধ্যে ভুল রয়েছে, এখানে কি হবে মাই মাদার অ্যান্ড মাই ক্রিটিক ইজ হিয়ার, এটি হবে সঠিক। তো মনে রাখবে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে করাচ্ছি তার মধ্যে আরেকটা বিশেষ ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, যদি বলে তোমাদেরকে ফাইন্ড দ্য এরর, তাহলে দেখো এখানে এই এররগুলিও তোমাদের বের করতে হবে। তাই তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা যদি ভালো করে বুঝে যাও, এখান থেকে তোমরা বিভিন্ন সেন্টেন্স থেকে তোমরা তোমাদের এররগুলিও বের করতে পারবে। ঠিক আছে? একটার সাথে কিন্তু একটা সম্পর্কযুক্ত, তাই একটাকে ভালো করে বুঝতে পারলে বাকি অনেকগুলো কনসেপ্ট তোমাদের অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট রুলস নাম্বার 3। দেখো এখানে কি বলেছে ইফ দ্য সিঙ্গুলার সাবজেক্টস আর প্রিসিডেড বাই ইচ অর এভরি। মেইন পয়েন্ট দেখো কি, যদি সিঙ্গুলার সাবজেক্ট কেমন হয়, দেখো এই সিঙ্গুলার সাবজেক্টের আগে যদি ইচ অর এভরি, ইচ অথবা এভরি এই দুটি ওয়ার্ড থাকে, দেন দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। অর্থাৎ যদি কোনো সিঙ্গুলার সাবজেক্টের আগে প্রিসিডেড মানে আগে, তার আগে ইচ বা এভরি এই দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড থাকে, দেন তখন দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। মনে রাখবে কোনো সেন্টেন্সের সিঙ্গুলার বা যাই হোক সাবজেক্ট যে রয়েছে, সাবজেক্টের আগে যদি ইচ অথবা এভরি এই দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড থাকে, তখন আমরা সেই ভার্বটাকে সিঙ্গুলার বসাবো। ক্লিয়ার? এই পয়েন্টটা নোট ডাউন করে নাও। তো এটা হয়ে গেলে এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে কনসেপ্টটাকে আরও ক্লিয়ার করছি। দেখো ফার্স্ট কি লেখা আছে, ইচ অফ আস ওয়ার অ্যাফ্রেড অফ বিং ড্রোনড। দেখো এই সেন্টেন্সের প্রথমেই রয়েছে কি ইচ রয়েছে। এখনই বললাম যদি কোনো সাবজেক্টের আগে ইচ অথবা এভরি থাকে, তখন সেই ক্ষেত্রে ভার্ব সে সিঙ্গুলার হবে। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে ভুল কোথায় রয়েছে? এই সেন্টেন্সের ভুল রয়েছে এই যে এখানে এররটা রয়েছে এই ভার্বের ক্ষেত্রে। এখানে রয়েছে ওয়ার আমরা ইউজ করি কখন? যখন আমরা ভার্বটাকে প্লুরাল হিসাবে ইউজ করি তখন এই
প্লুরাল ভার্ব হিসাবে আমরা ওয়ার ইউজ করে থাকি। আর যেহেতু ওয়ার আছে অবশ্যই আমরা বুঝে গেলাম সেই টেন্সটা কি ফার্স্ট টেন্স। কোথাও যদি ওয়াজ থাকে বা ওয়ার থাকে বুঝে যাবে সেই টেন্সটা হলো ফার্স্ট টেন্স, অথবা যদি হ্যাড থাকে তাও তোমরা বুঝে যাবে সেটা হলো ফার্স্ট টেন্স। ক্লিয়ার? আর টেন্স সম্পর্কে যাদের এখনও মানে কনসেপ্ট ক্লিয়ার না, তোমরা অবশ্যই আমাকে জানাবে, তোমাদেরকে এই টেন্স সম্পর্কে সম্পূর্ণভাবে বিস্তৃতভাবে আলোচনা করে দেব। ঠিক আছে? তো দেখো এখানে ভুল কি আছে, ওয়ার আছে। তো ইজ থাকলে কি হয়, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়ে থাকে বা প্লুরাল হয়, যাই হোক না কেন, সামনে যদি ইজ থাকে তাহলে আমরা ভার্ব বসাবো সিঙ্গুলার ভার্ব। তাহলে ওয়াজের সিঙ্গুলার, ওয়ারের সিঙ্গুলার কি আসে? ওয়াজ। কি হবে? ইচ অফ আস ওয়াজ এফ্রেড অফ বিং ড্রোনড। ঠিক আছে? নেক্সট এক্সাম্পল দেখো, একটা লেখা আছে এভরিওয়ান আর প্লেয়িং। যখনই আমরা আর দেখতে পেলাম মানে এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। ক্লিয়ার? আর প্লেয়িং, দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে মেইন ভার্বের সাথে, তাহলে সে প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন ভুল কি আছে এখানে? ভুল আছে এই আরটা ভুল কেন আছে? কারণ হলো সামনে কি লেখা আছে? এভরি লেখা আছে। আমি বলেছিলাম যে এভরি থাকলে সেখানে ভার্ব সিঙ্গুলার হবে। তো ভার্ব দেওয়া আছে এখানে আর, তাহলে এটা হবে না। তো আর এর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আর এর সিঙ্গুলার ভার্ব কি আসে? আর এর সিঙ্গুলার ভার্ব আসে ইজ। তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে এভরিওয়ান ইজ প্লেয়িং। দিস ইজ কারেক্ট। আসলে বুঝতে পেরেছো? নেক্সট রুলস নাম্বার 4। দেখো রুলস নাম্বার 4-এ কি বলেছে? ইফ টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস আর জয়েন্ট বাই, এতটুকু অর্থ বুঝি আমরা। ইফ যদি দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্টস যুক্ত থাকে, কি দিয়ে? অর, নর, আইদার, নাইদার, নর। দেখো যদি দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট এই যে অর অথবা নর অথবা আইদার অথবা নাইদার নর এইগুলি দ্বারা যুক্ত থাকে, তাহলে অবশ্যই দেন দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। তখন আমরা ভার্ব ইউজ করব সিঙ্গুলার ভার্ব। মনে থাকবে এই প্রত্যেকটা পয়েন্টকে তোমরা বলছি, তোমরা প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে লিখে নাও। আর এগুলি এক দুবার তোমরা দেখে যাবে, আশা করি স্কুল কলেজ থেকে শুরু করে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম তোমরা যারা দেবে তাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে কোনো ভুল হবে না। তো দেখো তার একটা এক্সাম্পল আমরা দেখি। ফার্স্ট লেখা আছে আইদার রিতা অর গীতা আর লাইং। হয়তো রিতা নয়তো বা গীতা দুজনের মধ্যে একজন মিথ্যা কথা বলেছে। ঠিক আছে? মানে আইদার রিতা অর গীতা আর লাইং। দেখো আর আছে মানে কি? প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। LOIING সাথে আইএনজি আছে মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। সেটা মানে কি? রিতা নতুবা গীতা দুজনের মধ্যে একজন মিথ্যা কথা বলছে। ঠিক আছে? কন্টিনিউ চলছে এটা। তো এখানে ভুলটা কি আছে? দেখো এই সেন্টেন্সের মধ্যে ভুল রয়েছে, এই ভার্বের মধ্যে ভুল রয়েছে। কারণ ফার্স্ট বলেছিলাম এই রুলসের মধ্যে যদি নর, অর, আইদার, নাইদার, নর এগুলি থাকে তখন ওই সেন্টেন্সটার মধ্যে ভার্ব যে বসবে সে হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে এই সেন্টেন্সের প্রথমেই আইদার রয়েছে, আইদার দেখা মাত্রই বুঝবো আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখানে আর রয়েছে, আর এর সিঙ্গুলার কি হয়? ইজ হয়। তাহলে দেখো এখানে বসবে কি? ইজ বসবে। আইদার রিতা অর গীতা ইজ লাইং। দিস ইজ কারেক্ট। আশা করি বুঝতে পারছো। যদি তোমাদের কারোর কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কোন জায়গাটা
তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে ওই পয়েন্টটা আমি আবার নেক্সট ক্লাসের মধ্যে তোমাদের প্রথমেই বুঝিয়ে দেব, বুঝিয়ে পরবর্তী স্টেপটা শুরু করব। তো দেখো নাম্বার টুয়ে বলা আছে নাইদার দ্য বয় নট দ্য গার্ল হ্যাভ কাম। ঠিক আছে, তো দেখো হ্যাভ রয়েছে, হ্যাভ দেখা মাত্রই আমরা বুঝে গেলাম সেটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, এবং প্রেজেন্টের কোথায় রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে। দেখো আমি কীভাবে বলছি যে কোনটা কোন টেন্সে রয়েছে, এটা যারা তোমরা টেন্স জানো তোমরাই বলতে পারবে যে কোনটা কোন টেন্সে রয়েছে। ঠিক আছে, আর যারা টেন্স জানো না, টেন্সের সমস্যা রয়েছে, আমাকে জানাবে, আমি তোমাদেরকে টেন্সটা বুঝিয়ে দেব। তো এখানে ভুল কি আছে দেখো তো, এই যে হ্যাভের মধ্যে ভুল রয়েছে। কারণ কি, কারণ হলো এখানে বয় এবং গার্ল দুজনকে বোঝানো হয়েছে, কিন্তু তার সামনে কি রয়েছে, নাইদার রয়েছে, তারপর নর রয়েছে, নাইদার এবং নর রয়েছে। নাইদার এবং নর থাকলে ভার্ব আসে সিঙ্গুলার ভার্ব, আর হ্যাভ ইউজ করা হয় সাধারণত প্লুরাল ভার্বের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে এই হ্যাভ না হয়ে সেখানে কি হয়ে যাবে, এখানে হবে হ্যাজ, তাহলেই এটা ঠিক হয়ে যাবে। তো কারেক্ট করা আছে নাইদার দ্য বয় নট দ্য গার্ল হ্যাজ কাম। ঠিক আছে, তো ভার্বটা শুধু ইউজ করে দেবে যে কোন জায়গায় কোন ভার্বটা ইউজ হবে, তাহলেই তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কমপ্লিট। নেক্সট থার্ড নাম্বার দেখো, থার্ড নাম্বার একটা বলছি হুইচ আর ইউর ফেভারিট স্পোর্ট, ক্রিকেট অর ফুটবল। দিস সেন্টেন্সের ইজ রং। দেখো এই সেন্টেন্সের মধ্যে এটা ভুল রয়েছে, দিস সেন্টেন্স ইজ রং। কারণ কি, কারণটা হলো এটাই, এখানে দেখো এই যে অর একটা ওয়ার্ড রয়েছে। ফার্স্ট বলেছিলাম 4 নম্বর রুলসের মধ্যে যে অর থাকলে ভার্ব আসবে সিঙ্গুলার। এখানে কি লেখা আছে, হুইচ আর লেখা আছে, এই আরটাই হলো ভুল। এখানে আর না হয়ে কি হবে, এখানে হবে ইজ। তো কারেক্টটা কি হবে, হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্ট, ক্রিকেট অর ফুটবল, এটা হবে কারেক্ট। দেখো আমি আস্তে আস্তে বুঝাচ্ছি যেন তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তো তোমরা এই প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে লিখে নাও, বারবার বলছি এই পয়েন্টগুলো লিখে নাও, কেননা এই পয়েন্টগুলো তোমরা কোনো বই পুস্তকের মধ্যে সঠিকভাবে পাবে না। আমি যেভাবে বোঝাচ্ছি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো বইয়ের মধ্যে কোথাও এত সুন্দর করে লেখা নেই যে কোথায় কীভাবে ইউজ করবে। ঠিক আছে, সম্পূর্ণ নোটটা তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে আমি নিজে তৈরি করে তোমাদেরকে সাবমিট করছি। ঠিক আছে, তো প্রত্যেকটা পয়েন্ট তোমরা ভালো করে বুঝে নাও এবং তুলে নাও। নেক্সট রুলস নাম্বার 5। দেখো রুলস নাম্বার 5-এ কী বলেছে, হোয়েন দ্য সাবজেক্টস জয়েন্ট বাই, যখন সাবজেক্টকে আমরা যুক্ত করব কি দিয়ে, অর নর, অর অথবা নর দিয়ে যুক্ত করব, আর ডিফারেন্ট নাম্বারস, the verb must be plural and the plural subject must placed next the verb. দেখো when the subjects joined by or nor are different numbers, the verb must be plural and the plural subject must placed next to the number. এই কথাটির অর্থ কী, এটা অর্থ বুঝতে হবে। এখানে বলা হয়েছে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট জয়েন করা থাকে কি দিয়ে, হয়তো অর দিয়ে নতুবা নর দিয়ে, কোনো একটা সেন্টেন্সের মধ্যে অর বা নর রয়েছে যেটা সাবজেক্টকে ওই সেন্টেন্সের মধ্যে যুক্ত করেছে, এবং যদি দেখা যায় ওই সাবজেক্টের নাম্বারটা ডিফারেন্ট থাকে, মানে একদিকে রয়েছে সিঙ্গুলার আরেকদিকে রয়েছে প্লুরাল, যদি ডিফারেন্ট নাম্বারের সাবজেক্ট থাকে তখন অবশ্যই এখানে ভার্বটা ইউজ হবে প্লুরাল। কিন্তু মনে রাখবে দ্য
প্লুরাল সাবজেক্ট মাস্ট প্লেস টু বি দ্য ভার্ব। ঠিক আছে, যেমন দেখো একটা এক্সাম্পল দিলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। লেখা আছে নাইদার দ্য বয়েজ নট দ্য গার্ল হ্যাজ কাম। দেখো কী কী ভুল রয়েছে এখানে। ভুল রয়েছে এটাই যেখানে হ্যাজ ইউজ হয়েছে। কারণ কি আমি বলেছিলাম যে যদি দুটো সাবজেক্ট এবং ডিফারেন্ট নাম্বারের হয়ে থাকে, তো ডিফারেন্ট নাম্বার মানে কি, এখানে লেখা আছে বয়েজ মানে অনেকগুলি ছেলেকে বোঝানো হয়েছে, এখানে লেখা আছে গার্ল মানে একটি মেয়েকে লেখা আছে। দেখো তো ডিফারেন্ট নাম্বার অফ সাবজেক্ট রয়েছে এখানে, এবং তারা যুক্ত রয়েছে কি দিয়ে, নট দিয়ে যুক্ত রয়েছে। যদি ডিফারেন্ট নাম্বার অফ সাবজেক্ট থাকে এবং সেটা অর বা নট দিয়ে যুক্ত করা থাকে, তাহলে ভার্ব কি হবে, প্লুরাল হবে। তো এখানে যে তারা হ্যাজ দিয়েছে, এই হ্যাজটা এখানে হবে না, হবে কি এখানে হ্যাভ। ক্লিয়ার? এবং সাথে বলেছে যে এই প্লুরাল যে ভার্বটা আছে তার সাথেই এই প্লুরাল যে সাবজেক্টটা আছে সে চলে আসবে। তো সাবজেক্টেরও প্লেস চেঞ্জ হবে আর ভার্বও এখানে চেঞ্জ হবে যদি দুটো ডিফারেন্ট নাম্বার অফ সাবজেক্ট থাকে এবং তারা নর বা অর দিয়ে যুক্ত করা থাকে। তো দেখো সঠিকটা কি হবে, নাইদার দ্য গার্ল নর দ্য বয়েজ। এখন এই হ্যাজের জায়গায় কি হবে, হ্যাভ, হ্যাভ কাম। দিস ইজ কারেক্ট। কারণটা কি, কি বলেছিলাম যে নর দিয়ে যুক্ত থাকলে আর দুটো ডিফারেন্ট সাবজেক্ট থাকলে, নাম্বার অফ সাবজেক্ট থাকলে এই ভার্বটা হয়ে যাবে প্লুরাল ভার্ব। আর প্লুরাল ভার্ব মানে হলো কি হ্যাভ, তো হ্যাভ বসে দিলাম। কিন্তু সাথে কি বলেছিলাম, প্লুরাল ভার্বের সাথে তার আগে প্লুরাল সাবজেক্ট চলে আসবে। তো সাবজেক্ট ছিল প্রথমে, তাই এটা চলে যাবে ই ভার্বের আগে। এতটুকু বুঝতে পারছো কি না আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। তো সেকেন্ড দেখি, সেকেন্ড অপশান কি রয়েছে দেখো। সেকেন্ড নাম্বার বলা আছে আইদার দ্য প্যারেন্টস অর দ্য চাইল্ড হ্যাজ টু কাম। এটা রং। কারণ কি, লক্ষ্য করে দেখো মাঝখানে অর দিয়ে যুক্ত করা আছে, এখানে প্যারেন্টস আর এখানে চাইল্ড, দুটো ডিফারেন্ট সাবজেক্ট। ঠিক আছে, তো দেখো যুক্ত করা আছে হ্যাজ দিয়ে। তো হ্যাজ সাধারণত কি হয়, সিঙ্গুলার ভার্ব, মানে ভার্ব যদি সিঙ্গুলার হয়ে থাকে তখন আমরা হ্যাজ বসাই। তো তার প্লুরাল ভার্বটা কি হবে, হ্যাভ হবে। তাহলে দেখো হ্যাভ চলে আসলো এখানে। আবার কি বলেছিলাম, এক্ষেত্রে নর বা অর দিয়ে যুক্ত থাকলে প্লুরাল ভার্বের সাথে প্লুরাল সাবজেক্ট চলে আসে। তাহলে ফার্স্ট যে প্যারেন্টস ছিল এই প্যারেন্টস চলে যাবে তার আগে। তাহলে সঠিকটা কি হয়ে গেল, সঠিকটা হলো আইদার দ্য চাইল্ড, তারপর অর রয়েছে, তারপর এটা চলে যাবে এখানে, হয়ে যাবে কি দ্য প্যারেন্টস। এখন হ্যাজ যেটা ছিল হ্যাজ হয়ে যাবে হ্যাভ, হ্যাভ টু কাম, হ্যাভ টু কাম। এটা হলো সঠিক। আশা করি বুঝতে পেরেছ। এ হলো আমাদের 5 নম্বর রুলস। রুলস নাম্বার 6 দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে when the subjects, রুলস নাম্বার 6 দেখো এখানে কি বলেছে, when the subjects joined by, যখন সাবজেক্ট জয়েন করা থাকবে অর বা নর দিয়ে, আর ডিফারেন্ট পারসনস, পারসন যদি ডিফারেন্ট হয়ে থাকে এবং মাঝখানে যদি অর বা নর থাকে, তখন দ্য ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য সাবজেক্ট নিয়ারেস্ট টু ইট। তখন যে ভার্ব চেঞ্জ হবে সেটা ডিপেন্ড করবে দ্য ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য সাবজেক্ট নিয়ারেস্ট টু ইট, যে ভার্বটা যেখানে আছে তার পার্শ্ববর্তী যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করবে তার ভার্ব চেঞ্জ হয়ে যাবে। কখন হবে,
যখন when the subjects joined by or nor আর ডিফারেন্ট পার্সন, এখানে যদি ডিফারেন্ট পার্সন বোঝানো হয় তখন যেখানে ভার্ব আছে এই ভার্বের পার্শ্ববর্তী যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে এই ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এক্সাম্পল দেখো, এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা ফার্স্ট আইদার দে অর আই আর মিস্টেকেন। দেখো আইদার দে অর আই আর, এখানে দে অর দিয়ে যুক্ত করা আছে। দে দে মানে তাদের, অনেকজনকে বোঝানো হয়েছে। আই মানে কি, একজনকে বোঝানো হয়েছে। তো এখন কি বললাম, যদি পার্সনটা আলাদা হয়ে থাকে, দে মানে তারা, আই মানে আমি, এখানে পার্সন আলাদা কিন্তু তারা এবং আমি দুটো এক না। তো পার্সন ডিফারেন্ট এবং মাঝখানে অর আছে, তখন কি হবে, যেখানে ভার্ব আছে এই ভার্ব তার পার্শ্ববর্তী সাবজেক্টের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। তাহলে এখানে ভার্ব হলো আর তার পার্শ্ববর্তী সাবজেক্ট হলো কে, আই। তাহলে তোমরা জানো যে আয়ের সাথে কখনো আর আসে না, আয়ের সাথে কি আসে, এম আসে। তাহলে সেন্টেন্স এটাই থাকবে, শুধুমাত্র এই আয়ের সাথে ভার্ব চেঞ্জ হয়ে যাবে এম। তাহলে কারেক্ট কি আসবে, আইদার দে অর আই এম মিস্টেকেন, এটি হবে সঠিক। নেক্সট নাম্বার 2 দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 2 রয়েছে, অর্থাৎ এক্সাম্পল নাম্বার 2 রয়েছে নাইদার শি নর দে, নাইদার শি নর দে ইজ স্পিকিং দ্য ট্রুথ। তাহলে এখানে দেখো সাবজেক্ট রয়েছে এখানে শি আর একটা হলো দে। শি এবং দে ডিফারেন্ট পার্সন, একই পার্সন না। তাহলে পার্সন আলাদা হলো এবং সাবজেক্ট রয়েছে কি, একটাতে শি রয়েছে একটাতে দে রয়েছে, কিন্তু লক্ষ্য রাখবো যে ভার্ব কোথায় আছে, এই যে ইজ হলো ভার্ব। তাহলে এরকম নর বা অর দিয়ে যদি যুক্ত থাকে এবং পার্সন যদি ডিফারেন্ট হয়ে থাকে, তাহলে আমাদের রুলস নাম্বার 6 ছিল কি, যেখানে ভার্ব থাকবে এই ভার্বের আগে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে এখানে ভার্ব রয়েছে কি ইজ, আর ইজের আগে কি রয়েছে, দে রয়েছে। তো দে বলতে অনেকজনকে বোঝানো হয়ে আছে, তো এখানে ভার্বটাও তার পার্শ্ববর্তী যে সাবজেক্ট আছে তার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। দে যেহেতু দে যে ওয়ার্ডটা আছে, দে মানে হলো তাদেরকে, অর্থাৎ প্লুরাল নাম্বার, যেহেতু দে প্লুরাল নাম্বার তাহলে এই ভার্বটাও আসবে প্লুরাল নাম্বারের। তাহলে এখানে কি আসবে, ইজ না আসে আর আসবে, শেষ হয়ে গেল। তাহলে আমাদেরটা কি হবে, নাইদার শি নর দে আর স্পিকিং দ্য ট্রুথ, এটা হলো সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার রুলস নাম্বার 7। রুলস নাম্বার 7 কি বলা হয়েছে, এ কালেকটিভ নাউন টেক্স এ সিঙ্গুলার ভার্ব। দেখো এ কালেকটিভ নাউন যদি থাকে তখন সিঙ্গুলার ভার্ব হবে। হোয়েন যখন টকড অফ এজ এ হোল অ্যান্ড এ প্লুরাল ভার্ব হোয়েন উই টক অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্টস অফ ইট। এই কথাটির অর্থ কী, এই কথাটির অর্থ হলো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা কালেকটিভ নাউনকে দেখতে পাই। এখন অনেকে বলতে পারে যে কালেকটিভ নাউন কি, কালেকটিভ নাউন আমরা কীভাবে আইডেন্টিফাই করব, যদি কোথাও দেখি যে এমন একটা ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ড দিয়ে একটা গ্রুপকে বোঝানো হয়েছে, ঠিক আছে, তো এই ধরনের ওয়ার্ডগুলিকে বলা হয় কালেকটিভ নাউন। তোমরা যারা কালেকটিভ নাউন না জানো, আমার পার্টস অফ স্পিচের যে ক্লাসটা দেওয়া আছে দেখে নাও, ওইখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, কালেকটিভ নাউন সবগুলো এখানে বোঝানো আছে, তোমরা এখানে পেয়ে যাবে। তো কালেকটিভ নাউন রয়েছে এবং বলেছে ওই কালেকটিভ নাউন দিয়ে যদি কোনো গ্রুপের ইন্ডিভিজুয়াল প্রত্যেককে পার্টে বোঝানো হয়, তখন কি হয়, তখন সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়। মানে কি, দেখো
দ্য কমিটি হ্যাভ চোজেন ইটস প্রেসিডেন্ট, মানে কমিটি চুজ করেছে প্রেসিডেন্ট। তাহলে এই যে কমিটির মধ্যে অবশ্যই অনেকজন থাকে, কিন্তু কমিটি দ্বারা নির্ধারিত হওয়া প্রেসিডেন্ট একজনে আছে এখানে। আর কমিটির যে সিদ্ধান্ত এমন না যে একটা কমিটির মধ্যে 10 জন থাকে, 10 জনের 10 রকম বলেছে, সিদ্ধান্ত 10টা আসে, এরকম আসে না। 10 জনে 10টা কথা বললেও লাস্ট ফাইনালাইজড হয় একটা কথা, একটা সিদ্ধান্তই কার্যকরী হয়। তো 10 জন মিলে একটা কমিটি তৈরি হয়েছে, তাহলে এটা হলো কি কালেকটিভ নাউন। কিন্তু এখান থেকে যে নির্ধারিত হওয়া একটা টপিক বা নির্ধারিত হওয়া একটা কথা, যে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি, একজনকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, এখানে সিদ্ধান্তটা একটা, হয়তো সে কালেকটিভ নাউন কিন্তু সিদ্ধান্ত একটা এসছে, তাহলে সবাই মিলে একটিকে বোঝানো হয়েছে। তাহলে এক্ষেত্রে যে ভার্ব আছে, ভার্বটা এখানে প্লুরাল না হয়ে সেটা হবে সিঙ্গুলার। তাহলে হ্যাভ না হয়ে হবে কি হ্যাজ। তো সঠিকটা হবে দ্য কমিটি হ্যাজ চোজেন ইটস প্রেসিডেন্ট, চুজ করেছে। তাহলে এই কমিটি একজন প্রেসিডেন্টকে চুজ করেছে, তাহলে এখানে সিদ্ধান্ত যদি একটি হয়েছে, এখানে ভার্ব হবে সিঙ্গুলার, হ্যাজ আসবে। নেক্সট রুলস নাম্বার 8, দেখো এখানে কি বলেছে, সাম নাউন্স হুইচ আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং টেক এ সিঙ্গুলার ভার্ব। এই সম্পূর্ণ কথাটির অর্থ কি? এই সম্পূর্ণ কথাটির অর্থ হলো এটাই যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে এমন একটা ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডটা হয়তো প্লুরাল, কিন্তু অর্থ বোঝানো হয়েছে একজনকে বা একটিকে, সিঙ্গুলার, তখন ওইখানে আমরা সাবজেক্টটা প্লুরাল দেখলেও ভার্বটা আমরা প্লুরাল বসাবো না, বসাবো কি সিঙ্গুলার। তার অর্থ কি? অর্থ হলো এরকম যে দেখো লেখা আছে ম্যাথামেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথামেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট। তো ম্যাথামেটিক্স দেখো এস আছে, এস দেখলে আমরা কি মনে হয় যে সে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই যেহেতু ম্যাথামেটিক্স লেখা আছে সেটা হলো কি প্লুরাল। কিন্তু ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এটা হবে কারেক্ট। কেন? কারণ হলো ম্যাথামেটিক্স দিয়ে যদি আমরা প্লুরাল সাবজেক্ট বুঝেও থাকি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার ম্যাথামেটিক্স আমার পছন্দের বিষয়, এখানে একটাকে বোঝানো হয়েছে। ম্যাথামেটিক্স তো একটা বই হয়, তাই না? বা একটা চ্যাপ্টারকে বোঝানো হয়, একটা বিষয়কে বোঝানো হয় ম্যাথামেটিক্স। অঙ্কের যে বইটা সেটাকে ম্যাথামেটিক্স বলা হয়। তাহলে এখানে একটাকে বোঝানো হয়েছে, কিন্তু সাবজেক্টটা এখানের মধ্যে এস রয়েছে বা ইএস রয়েছে, যাকে আমরা যা দেখে আইডেন্টিফাই করতে পারি যে সে সিঙ্গুলার নাকি প্লুরাল সাবজেক্ট। তো সাবজেক্ট প্লুরাল হওয়া সত্ত্বেও যেহেতু এখানে মিনিং বুঝিয়েছে একটিকে, তাই এখানে যে ভার্বটা আছে ভার্বটা আর না হয়ে হবে ইজ। তো সঠিকটা হবে ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। নেক্সট দেখো সেকেন্ড নাম্বারটা দেখো কি বলেছে, স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স শোজ দ্যাট ইন্ডিয়া ইজ স্টিল এ পোর কান্ট্রি। স্ট্যাটিস্টিক্স শোজ দেখিয়েছে দ্যাট ইন্ডিয়া ইজ স্টিল এ পোর কান্ট্রি, ভারতবর্ষটা গরিব দেশ। এখানে ভুল কি রয়েছে? ভুল রয়েছে এখানে যে শোজ, এস রয়েছে। কেন এখানে এস হবে? এস হবেই না এখানে, কারণ হলো স্ট্যাটিস্টিক্স এস আছে, তাকে দেখে আমরা বুঝতে পারি যে সে হয়তো সে প্লুরাল সাবজেক্ট। কিন্তু দেখো স্ট্যাটিস্টিক্স এস থাকা সত্ত্বেও এখানে কিন্তু একটাকেই বোঝানো হয়েছে, ঠিক আছে? যেহেতু এখানে একটাকেই বোঝানো হয়েছে, তাই এখানে এই শোজ এস হবে না, শুধু হবে কি শো। সঠিকটা হবে কি স্ট্যাটিস্টিক্স শো দ্যাট ইন্ডিয়া ইজ স্টিল এ পোর কান্ট্রি। এটি হবে আমাদের সঠিক। তো দেখো যে আজকের ক্লাসে এই 8টি রুলস এবং প্রত্যেকটা এক্সাম্পল দিয়েছি। তোমরা প্রত্যেকটা রুলস এবং এক্সাম্পল লিখে নেবে এবং ভালো করে স্টাডি করবে। এবং পরবর্তী ক্লাসের মধ্যে বাকি কিছু রুলস রয়েছে, ওগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।
আর যারা নতুন রয়েছে আমার চ্যানেলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।